আমাদের আজকের গল্পের নাম দ্য ফোরমেন, প্রেজেন্টেড বাই আর.জি. ডেভিল। এই গল্পটি লন্ডন শহরের প্রেক্ষাপটে বানানো হয়েছে। শ্রোতাদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে, এই গল্পের মাঝামাঝি সময় একটি কার চেজিংয়ের ঘটনা রয়েছে। শ্রোতারা যাতে এই ঘটনা আরও ভালোভাবে উপভোগ করতে পারেন তাই ওইটুকু সময়ের জন্য আমরা অডিওর সঙ্গে সঙ্গে কিছুটা ভিজুয়াল এফেক্ট রাখারও চেষ্টা করেছি। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে দ্য ফোরমেন, প্রেজেন্টেড বাই আর.জি. ডেভিল। এক প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে লন্ডন শহরের অক্সফোর্ড স্ট্রিটের কোনো একটি বাড়ির এক বন্ধ ঘরের ভিতর চারজন মানুষ যেন এক অদ্ভুত নিরাপত্তায় ডুবে রয়েছে। তাদের কারোর মুখেই কোনো কথা নেই। এই ঘরটার বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে কয়েকটা পরিত্যক্ত আসবাবপত্র, আর ঘরের ঠিক মাঝখানে একটা গোল টেবিল। এই টেবিলের চারদিকে রয়েছে চারটে চেয়ার। এই চারটে চেয়ারে বসেই চারজন মানুষ, জ্যাক, অ্যালেক্স, মাইক এবং রিয়ান। এরা চারজনই যেন অজানা কোনো এক দুনিয়ায় হারিয়ে গেছে। সমাজের আর পাঁচটা মানুষের মতো এই চারজনের জীবিকা এবং পেশা কোনোটাই কিন্তু দিনের আলোয় সম্ভব নয়। এদের প্রত্যেকেরই প্রয়োজন হয় রাতের অন্ধকার। যদিও এই চারজনকে অক্টোপাসের হাত পা বলা যেতে পারে। মাথা অন্য কেউ, যে অনলাইন কলিংয়ের মাধ্যমে এদেরকে ইনস্ট্রাকশনস দিয়ে দেয়। সেই ইনস্ট্রাকশনস ফলো করেই এরা কিন্তু নিজেদের কাজ এক্সিকিউট করে। দিনের আলোয় এই চারজনকে কখনোই একসঙ্গে দেখতে পাওয়া যায় না। মাসের বেশিরভাগ সময় এরা আলাদা আলাদাভাবে নিজেদের কাজে ব্যস্ত থাকে। এদের প্রধান কাজ হলো শহরের বিভিন্ন আনাচে কানাচে লুকিয়ে থাকা কিছু ধনী ব্যক্তিদের খুঁজে বার করা। অবশ্য এইসব ধনী ব্যক্তিদের অধিকাংশ সম্পত্তি কালো টাকার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এই ধনী ব্যক্তিদের মধ্যে কী হবে মেন টার্গেট, সেটা ঠিক করা কিন্তু অক্টোপাসের মাথার কাজ। তার কাছে শুধুমাত্র এদের খবর পৌঁছে দেওয়াটাই কাজ। সতর্কতা বজায় রাখার জন্য প্রতি মাসে মাত্র একটি করেই মিশন এক্সিকিউট করা হয়। তবে কবে, কোথায় এবং কিভাবে প্ল্যান এক্সিকিউট করা হবে সেটা কিন্তু এই চারজনের কেউই ঘটনার দিনের আগে জানতে পারে না। যেদিন প্ল্যান এক্সিকিউট করার কথা সেই দিনকে সন্ধেবেলায় একটা অনলাইন কনফারেন্সের মাধ্যমে এই চারজনের কাছে প্রপার ইনফরমেশনস প্রোভাইড করা হয়। বলাই বাহুল্য যে এই দিনক্ষণ এবং টার্গেট ফিক্স করার কাজ অক্টোপাসের মাথার। এই তো ঠিক যেমন কালই ঠিক সন্ধেবেলায় একটা অনলাইন কনফারেন্স অ্যারেঞ্জ করা হয়েছিল। শহরের চার কোনায় থেকে এই চারজন সে কলটা অ্যাটেন্ড করেছিল। Hi, Captain. Alex here. Hi, Captain. It's Rian. Good evening, Captain. Jack here. Hello, Captain. Mike here. গুড ইভিনিং এভরিওয়ান। কনফারেন্সে অ্যাড করা হয়েছে মানে বুঝতেই পারছো আজই প্ল্যান এক্সিকিউশনের দিন। তাই কথা বলে সময় নষ্ট করার মতো বাজে সময় আমার নেই। টু বি প্রিসাইজ, তোমরা যে যেখানেই থাকো না কেন, ঠিক রাত 9টার সময় পোর্ট বেরিও রোডের কফি শপের সামনের জায়গাটা হবে তোমাদের মিটিং পয়েন্ট। ওই রোড ধরে সোজা এগিয়ে গেলে ডান হাতে একটা ছোট গলি পড়বে। ওই গলির একদম শেষ মাথায় যে বাড়িটা, সেটাই হচ্ছে আজকে তোমাদের টার্গেট পয়েন্ট। প্ল্যান এক্সিকিউশনের স্টার্টিং পয়েন্ট হবে 9:45। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট অর্ডার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বেকার স্ট্রিটের মানুষজনদের থেকে একটু সাবধান। খুব সুবিধার লোকজন থাকে না ওখানে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? Aye, aye, Captain. Aye, aye, Captain. Aye, aye, Captain. Aye, aye, Captain. সেই কথা মতো ঠিক রাত 9টার সময় এই চার মহারথী জ্যাক, অ্যালেক্স, মাইক এবং রিয়ান পোর্ট বেলো রোডে সেই কফি শপের সামনে মিট করলো। সেখানে দাঁড়িয়ে তারা নেক্সট অর্ডারের জন্য ওয়েট করতে থাকলো। প্রসঙ্গত উল্লেখ্য, প্ল্যান এক্সিকিউশনের দিন এরা চারজনই একটা নন ট্রেসেবল সিম কার্ড ইউজ করে, যেটা মাসের অন্যান্য 4 দিন বন্ধ করে আলমারির ভিতর রাখা থাকে। এই ফোনেই প্ল্যান এক্সিকিউশনের ফাইনাল অর্ডার এবং অপারেশনকে লিড করবে তার ইনফরমেশন দেওয়া হয়। ঠিক রাত 9:20 সময় চারজনের ফোনেই একটা ভয়েস মেল এলো। হ্যালো এভরিওয়ান, আজকের অপারেশনের ইনচার্জ হবে মাইক। ফর ইউর ইনফরমেশন, বাড়িটায় মোট 3টে ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং হলের পাশে মোট 2টো রুম, সেখানে অ্যাটেন্ডেন্টরা থাকে। সোজা সিঁড়ি উঠে যাচ্ছে যেটা ফার্স্ট ফ্লোরে যায়। ফার্স্ট ফ্লোরের বাঁদিকে 2টো রুম এবং ডান দিকে 3টে। ওই 3টে রুমের প্রবাবলি মাঝখানের রুমটায় মিস্টার এবং মিসেস ব্রাউন থাকেন। তোমাদের মেন টার্গেট পয়েন্ট হবে সেকেন্ড ফ্লোর। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে আর ডান দিকে মোট 4টে রুম দেখতে পাবে। ডান দিকে ঘোরা মাত্রই প্রথম যে রুমটা, সেই রুমটায় ঢুকে একটা সিন্দুক দেখতে পাবে। সিন্দুকের চাবি ওই ঘরেই টেবিলের কোনো এক ড্রয়ারে থাকার কথা। বাকিটা তোমরা জানো। আর হ্যাঁ, এমার্জেন্সি টার্নিং পয়েন্ট হিসেবে পোর্ট বেলো রোডের খুব কাছেই রয়েছে ল্যাঙ্কাস্টার রোড। সেখানে একটা ফোর্ড ফিয়েস্টা তোমাদের জন্য অপেক্ষা করবে। ওই ফোর্ড ফিয়েস্টাই তোমাদের চারজনকেই শহরের 4 জায়গায় নামিয়ে দেবে। আর হ্যাঁ, সিন্দুক থেকে তোমরা যা পেয়েছো তা ওই গাড়ির মধ্যেই রেখে দেবে। Good luck, everyone.
ক্যাপ্টেনের অর্ডার অনুযায়ী আজকের অপারেশন লিড করবে মাইক, তাই এরপর কি করা হবে সেটা মাইক ঠিক করবে। Gentlemen, as we all know, today's operation will be led by me. তাই এরপর আমাদের কি করতে হবে সেটা একবার আমাদের ঝালিয়ে নেওয়া দরকার। 9:40 আমরা যে যার পজিশনস নিয়ে নেব। সবার আগে যেটা আমাদের ঠিক করতে হবে সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এক্স্যাক্টলি কোন রুমে অ্যাটেন্ডেন্টরা রয়েছে। জানলার তলা দিয়ে সবার আগে ঘুমের ওষুধ স্প্রে করতে হবে। দরজা এবং জানলা যদি বন্ধ থাকে আশা করছি ঘুমের ওষুধ কাজ করতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর 9:45 নাগাদ আমি এবং জ্যাক ঢুকবো সামনের দরজার লক ক্র্যাক করে। রিয়ান এবং অ্যালেক্স ছাদের দরজা দিয়ে ঢুকবে। অ্যালেক্স, ইজ ইট ক্লিয়ার? ইয়েস মাইক, ইটস ক্লিয়ার। রিয়ান, হোয়াট অ্যাবাউট ইউ? Yes, Mike, it's clear. জ্যাক? ও ইয়েস, আই এম রেডি। ভেরি ওয়েল দেন। এখন বাজে 9:30। আমি তোমাদের সবাইকে একটা কনফারেন্স কলে অ্যাড করছি। মিশন অ্যাকমপ্লিশ হওয়ার আগে অবধি কেউ ফোন কাট করবে না। আমি আর জ্যাক যাব পোর্ট বেলো রোডের দিক থেকে। অ্যালেক্স আর রিয়ান ঢুকবে বাড়ির পিছন দিয়ে, মানে ল্যান্সডাউন রোডের দিক থেকে। ঠিক 9:40 আমরা ঘুমের ওষুধ স্প্রে করব। ঠিক তখনই বাড়ির একটা প্রপার পয়েন্ট ধরে তোমরা দুজন ছাদে ওঠা শুরু করবে। আর ঠিক তার 5 মিনিট বাদে আমি আর জ্যাক ফ্রন্ট ডোর ক্র্যাক করে ভিতরে ঢুকবো। বাড়ির নিচে অ্যাটেন্ডেন্ট এবং ব্রাউন দম্পতিকে সামলানো আমার আর জ্যাকের কাজ। উপরে সিন্দুক সাফাই করার কাজ হচ্ছে অ্যালেক্স আর রিয়ানের। সব কিছু ঠিকঠাক চললে এই ছোট মিশন 20 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক 10:05 আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে আসবো। আর তারপর 10:10 ল্যাঙ্কেস্টার রোডে ফোর্ট ফিয়েস্টায় আমাদের সবার দেখা হবে। গুড লাক এভরিওয়ান। যেমন কথা তেমন কাজ। ঠিক 9:40 মাইক এবং জ্যাক বাড়িটার সামনে পৌঁছে গেল। অ্যাটেন্ডেন্টের রুমটা খুঁজে পেতে খুব বেশি সময় লাগলো না। সুযোগ বুঝে জানলার তলা দিয়ে তারা ঘুমের ওষুধ স্প্রে করে দিল। ততক্ষণে বাড়ির পেছন দিয়ে অ্যালেক্স এবং রিয়ান ছাদের উপর উঠতে শুরু করেছে। 5 মিনিটের মধ্যেই অ্যাটেন্ডেন্টের রুমের ভিতর থেকে নাক ডাকার শব্দ শুনতে পাওয়া গেল। যাক, এবার কিছুটা নিশ্চিন্ত। ঠিক 9:45 জ্যাক ফ্রন্ট ডোরের লকটা ভাঙতে শুরু করলো। এবার ভিতরে ঢোকার পালা। ততক্ষণে অ্যালেক্স আর রিয়ানও ছাদের দরজার তালা ভাঙতে শুরু করে দিয়েছে। এবার মাইক আর জ্যাক ডাইনিং হলের সিঁড়িটা দিয়ে উপরে উঠে ডান দিকে 3টে রুমের 2 নম্বর রুমটার দরজার তলা দিয়ে অনেকটা ঘুমের ওষুধ স্প্রে করে দিল। এবার অ্যালেক্স আর রিয়ান ছাদের দরজা দিয়ে ঢুকে সিন্ধুকের ঘরটায় পৌঁছে গেছে। ঘরের একটা টেবিলের 2 নম্বর ড্রয়ারের মধ্যে সিন্ধুকের চাবিটা রাখা ছিল। অ্যালেক্স তাড়াতাড়ি করে সেটাকে নিয়ে সিন্ধুকটাকে খুলতে শুরু করে দেয়। মাই লর্ড, কতগুলো চাবি এখানে, কোনটা দিয়ে খুলবে কে জানে। হঠাৎ অ্যালেক্স খেয়াল করলো রিয়ান যেন কেমন অন্যমনস্ক হয়ে টেবিলের ওখানে দাঁড়িয়ে রয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাটার রিয়ান? তোমার কাজে মন নেই কেন? এখানে এসো, কাম অন, হারি আপ। না না, আমি একটু অন্য কথা ভাবছিলাম। এখন অন্য কোনো কথা ভাবার সময় না রিয়ান, কাজে মন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, শিওর। খুলেছে? ট্রাই তো করে যাচ্ছি, বাট খুলছে তো না। এতগুলো চাবি বুঝতেও পারছি না কোনটা দিয়ে খুলবে। অ্যালেক্স, সিন্ধুকটা দেখে বেশ পুরনো মনে হচ্ছে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। আমার মনে হয় এই চাবিগুলোর মধ্যে সবচেয়ে পুরনো যেটা, দেখো একটু একটু ওইটা যেটা জং ধরে রয়েছে, আমার মনে হচ্ছে ওটা দিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো। এটা? হ্যাঁ, এটা। লেটস ট্রাই। ও ইয়েস, ওয়েল ডান মাই বয়। মাই গুডনেস, এত টাকা! এত টাকা তো আমরা কোনো দিন কোনো মিশনে পাইনি। আগের বছর ডক্টর স্মিথের ভল্টেও এত টাকা ছিল না। কার ভল্টে? আরে ডক্টর স্মিথ, ভুলে গেলে? আরে কলাম্বিয়া রোডে সেই বৃদ্ধ ডাক্তার আর তার মেয়ে, তারপর সেই মেয়েটা বাধা দিতে এলো, মাইককে গুলি করলো। মনে পড়ছে না তোমার একটুও? হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট, মনে পড়েছে। কলাম্বিয়া রোডে, রাইট রাইট। হ্যাঁ, তো যাই হোক, তাড়াতাড়ি করে টাকাগুলো ব্যাগে ভরো, এবার আমাদের বেরোতে হবে, টাইম হয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, চলো এবার তাড়াতাড়ি করে বেরোই। সিন্ধুক থেকে সমস্ত টাকা বার করে রিয়ান এবং অ্যালেক্স আবার ছাদ দিয়ে নিচে নেমে গেল। অন্যদিকে মাইক এবং জ্যাক যে রাস্তা দিয়ে ঢুকেছিল সেই রাস্তা দিয়ে বেরিয়ে আবার ল্যাঙ্কেস্টার স্ট্রিটের দিকে চলে গেল। সব কাজ গুছিয়ে যখন তারা ল্যাঙ্কেস্টার রোডে পৌঁছালো তখন ঘড়িতে বাজে 10:10। তারা দেখতে পেল ল্যাঙ্কেস্টার রোডে একটা ল্যাম্পপোস্টের তলায় কালো রঙের একটা ফোর্ট ফিয়েস্টা তাদের জন্য অপেক্ষা করছে। তারা সবাই তড়িঘড়ি গাড়ির মধ্যে উঠতে গেল। এমন সময় হঠাৎ মাইক আবিষ্কার করলো, রিয়ান, অ্যালেক্স কোথায়? তোমার সঙ্গে তো সে আসছিল। রিয়ান যেন তাড়াহুড়োর মাথায় খেয়ালই করেনি যে অ্যালেক্স তার সঙ্গে নেই। অদ্ভুত ব্যাপার, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তারা যখন ছাদ থেকে নামলো তখনও অ্যালেক্স তার সঙ্গেই ছিল, কিন্তু তারপর সে গেল কোথায়? কি ব্যাপার রিয়ান, তুমি উত্তর দিচ্ছ না কেন? অ্যালেক্স কোথায়? অ্যালেক্স তো আমার সঙ্গেই ছিল। আমরা দুজনে ছাদ থেকেও নামলাম। তারপর আমরা যখন এদিকে আসছি তো তারপর আমি অ্যালেক্সকে খেয়াল করিনি। হোয়াট ইউ মিন বাই খেয়াল করিনি?
দুজন মানুষ একই জায়গা থেকে আসছে, তাদের গন্তব্য একই জায়গায়, তবে তাদের মধ্যে একজন হারিয়ে যায় কি করে? এমন সময় জ্যাক বলে উঠল, দেয়ার হিজ অ্যালেক্স, কি ব্যাপার তোমার? আমরা সবাই এখানে তোমার জন্য ওয়েট করছি আর তুমি এত দেরি করে আসছো। অ্যালেক্স, আমরা তো দুজন একই সঙ্গে আসছিলাম, তুমি কোথায় গেছিলে তারপর? আরে আসছিলাম তো একই সঙ্গে, হাঁটতে গিয়ে খেয়াল হলো যে পকেটে ফোনটা নেই। সিন্দুকটা খোলার আগে ফোনটাকে আমি টেবিলের উপর রেখেছিলাম, ওটা কি আবার আনতে যেতে হয়েছিল। তুমি ছাদ বেয়ে আবার উঠেছিলে? এছাড়া আর উপায় কি বলো, আনতে তো যেতেই হতো, কোনো এভিডেন্স তো ওখানে আর ফেলে রেখে আসতে পারি না। দ্যাটস সো ইরেসপন্সিবল অফ ইউ অ্যালেক্স। এই মুহূর্তে এই নিয়ে কথা বাড়িয়ে আমি আর সময় নষ্ট করতে চাইছি না। আপাতত সবাই গাড়িতে ওঠো, কাল এটা নিয়ে কথা বলবো। টাকার ব্যাগটা ডিকিতে তুলে চারজন তাড়াতাড়ি করে গাড়ির ভিতর বসে পড়লো। তারা গাড়িতে বসা মাত্রই ড্রাইভার গাড়িটাকে স্টার্ট দিয়ে দিল। নিয়ম অনুযায়ী গাড়িতে বসে থাকা অবস্থায় এই চারজন আজকের ঘটনা সম্পর্কে কোনো আলোচনা করতে পারবে না, তাই চারজনের কেউই কোনো কথা বলছে না। ওদের গাড়িটা ল্যাঙ্কেস্টার রোড ধরে সোজা এগিয়ে চলেছে। সেন্ট মার্কস রোডের ক্রসিংটা ক্রস করে গাড়িটা যখন ডান দিকে সিলচেস্টার রোডের দিকে বেঁকে যাচ্ছে, তখন তারা চারজনই একটা অনভিপ্রেত শব্দ শুনতে পেল। এই শব্দ শোনার পর এদের কারোর পক্ষেই আর মাথা ঠান্ডা রাখা সম্ভব ছিল না। চারজনেই ঘাড় ঘুরিয়ে দেখল দুটো পুলিশের গাড়ি তাদের পিছনে ধাওয়া করেছে। মাই গড, লন্ডন পুলিশ! কিন্তু আমাদের ট্রেস পেলো কি করে? কি অ্যালেক্স, তোমার ফোন এখন অ্যাক্টিভ কেন? ফোন? হ্যাঁ ফোন, লেট মি সি দ্যাট। কি অ্যালেক্স, তুমি আমাদের লোকেশন কাকে শেয়ার করেছো? লোকেশন? আমি? অ্যালেক্সের কথা শেষ হওয়ার আগেই মাইক গর্জে উঠল, কে? সো ইউ আর দ্য ওয়ান যে পুলিশকে আমাদের লোকেশন দিয়েছে। আজ পুলিশের হাত থেকে বাঁচতে পারি, তারপর আমার একদিন কি তোর একদিন। এই বলে মাইক অ্যালেক্সের ফোন থেকে সিম কার্ডটা বার করে নিয়ে 2 আঙুলের চাপে সেটাকে ভেঙে ফেলল। ওদের গাড়িটা সিলচেস্টার রোড বরাবর বিশাল গতিতে এগোতে থাকলো এবং ওদের পিছনে পুলিশের গাড়িগুলো যেন একই বেগে ধেয়ে আসছে। সিলচেস্টার রোড বরাবর অতি দ্রুত এগিয়ে গিয়ে ওদের গাড়িটা এবার ব্র্যামলি রোডে পড়ল। ততক্ষণে পুলিশের গাড়িটাও প্রায় ওদের পিছনে চলেই এসেছে। ব্র্যামলি রোড বরাবর ওদের গাড়িটা ঝড়ের বেগে এগোতে থাকলো। পুলিশের গাড়িগুলো যেন কোনো অংশে কম নয়। ব্র্যামলি রোড সোজা গিয়ে পড়েছে সেন্ট হেলেন্স গার্ডেন্সে। সেন্ট হেলেন্স গার্ডেন্স বরাবর এগিয়ে গিয়ে ওদের গাড়িটা ডান দিকে অক্সফোর্ড গার্ডেন্সের দিকে বেঁকে গেল। অক্সফোর্ড গার্ডেন বরাবর বাঁ দিকে এগিয়ে তাদের গাড়িটা যখন সেন্ট মার্কস রোডে উঠল, তখন পিছনের পুলিশের গাড়িটা প্রায় তাদেরকে ধরেই ফেলেছে। এবার তারা বুঝতে পারলো অক্সফোর্ড গার্ডেন্সের সঙ্গে প্যারালাল আরেকটা রাস্তা ব্যাসেট রোড, সেটাও সেন্ট মার্কস রোডে এসে মিশেছে। সেই রাস্তা দিয়ে পুলিশের 2 নম্বর গাড়িটা আসছে। এবার হয়তো সব শেষ, সামনেও পুলিশ পিছনেও পুলিশ, আর কোনো উপায় নেই। ড্রাইভার দাঁতে দাঁত চেপে যথাসম্ভব গাড়িটাকে জোরে চালিয়ে দিল। ভাগ্যক্রমে দুদিক থেকে আসা পুলিশের 2টো গাড়ি একটা আরেকটার সঙ্গে প্রবল জোরে ধাক্কা মারল এবং সেই সুযোগে ওদের গাড়িটা সেন্ট কুইন্টিন অ্যাভিনিউ হয়ে পুলিশে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। গতকাল রাতে এই টান টান উত্তেজনায় ভরা ঘটনার পর তারা চারজন আবারও আজকে সন্ধেবেলায় অক্সফোর্ড স্ট্রিটের এক পরিত্যক্ত বাড়িতে দেখা করেছে। গল্পের শুরুতে এই বাড়ির কথাই বলা হয়েছে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঘরের ভিতর তখন পিন পড়লে শব্দ শুনতে পাওয়া যায় এমন অবস্থা। নিস্তব্ধতা কাটিয়ে জ্যাক বলে উঠল, মাই ডিয়ার অ্যালেক্স, বহু বছর আমরা একসঙ্গে কাজ করছি, একসাথে আমরা এমন অনেক প্ল্যান এক্সিকিউট করেছি যা তুমি না থাকলে হয়তো কোনোদিন সম্ভবই হতো না। তবে সেই তুমিই কেন আমাদেরকে এমন বিপদের হাতে ঠেলে দিচ্ছিলে? তোমার একবারের জন্যও মনে হলো না যে তোমার ভাইদের মৃত্যু পর্যন্ত হতে পারে? ওয়াই অ্যালেক্স, ওয়াই? আমি তো কাল থেকেই বলে আসছি যে আমি কিছু করিনি। স্টে কোয়াইট ইউ মনস্টার। নিজেদের ভাইদের সঙ্গে যেরকম করতে পারে সে মনস্টার ছাড়া আর কি হবে? একটা কথা তুমি বলবে না? আরে জ্যাক, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি কাউকে নিজের লোকেশন শেয়ার করিনি। তা বেশ, তবে তোমার মতো একজন পাকা খেলোয়াড় কিভাবে মোবাইলের মতো ইম্পর্টেন্ট একটা জিনিস ক্রাইম সিনে ফেলে রেখে আসতে পারে বলতে পারো অ্যালেক্স? আমি সেটা ভুল করে ফেলে এসেছিলাম, ভুল তো হতেই পারে। না অ্যালেক্স, এত কাঁচা খেলোয়াড় তো তুমি নও। রিয়ানের সঙ্গে তুমি যখন ছাদ থেকে নামো, আমার বিশ্বাস ফোনটা তোমার পকেটেই ছিল। তারপর রিয়ানের অলক্ষ্যে কোনো একটা সাইডে সরে গিয়ে তুমি পুলিশকে নিজের লোকেশনটা শেয়ার করেছিলে। আর তোমার ডিলটা ছিল আমাদের 3 জনকে ধরিয়ে দিতে পারলে পুলিশ তোমার সমস্ত সাজা মুকুব করে দেবে। কি তাই তো মাই ডিয়ার বয়? শেষ মুহূর্তে ধরা পড়ে গেলে তো। তবে আর চিন্তা নেই, এই তো আর কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেন ফোন করে ফাইনাল অর্ডারটা দিয়ে দিলেই আমরা তোমাকে মুক্ত করে দেবো।
তুমি তো মুক্ত হতেই চেয়েছিলে, তাই না অ্যালেক্স? দেখো জ্যাক, তোমার কিন্তু ভুল হচ্ছে। ভুল তো ডেফিনেটলি হচ্ছে অ্যালেক্স। তোমার মতো একটা কালসাপকে এতক্ষণ বাঁচিয়ে রাখা কখনো ঠিক হতে পারে নাকি? কিন্তু কি করব বলো, আমরা তো আর তোমার মতো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করতে পারি না। ক্যাপ্টেন যতক্ষণ না ফোন করে ফাইনাল অর্ডার দিচ্ছে ততক্ষণ তোমাকে সযত্নে বাঁচিয়ে রাখাটা তো আমাদেরই দায়িত্ব। উমা, রিয়ান, তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে রয়েছে কেন? দেখো নিজের বন্ধুকে। কাল রাতে তুমি যার সঙ্গে সিন্দুর থেকে টাকা চুরি করতে ঢুকেছিলে তখন কি আর বুঝতে পেরেছিলে যে আর 10 মিনিটের মধ্যে সেই বন্ধুই তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে? অ্যালেক্স, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমাদের সঙ্গে এরকমটা করলে কি করে। একসঙ্গে আমরা কত মিশনে কাজ করেছি, আর সেই তুমি আমাদের সবার লোকেশনটা ইন্সপেক্টর রজারকে শেয়ার করে দিলে। তোমার একবারের জন্য আমাদের কথা মনে হলো না? বিশ্বাসঘাতক। এবার মাইক বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক বলেছ রিয়ান, বিশ্বাসঘাতক। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, অ্যালেক্স যাকে লোকেশন শেয়ার করেছে তার নাম যে ইন্সপেক্টর রজার, সেটা তুমি ছাড়া আমি বা জ্যাক কেউই জানি না। আরও অবাক করা কথা শুনবে, সেটা অ্যালেক্সও জানে না। তুমি তুমি ঠিক কি বলতে চাও মাইক? পরিষ্কার করে বলো। আমি এটাই বলতে চাই যে লোকেশনটা অ্যালেক্স শেয়ার করেনি, লোকেশনটা শেয়ার করেছো তুমি। অ্যালেক্স আর জ্যাক দুজনেই ভয়ানকভাবে চমকে উঠল। কাল যখন অ্যালেক্স চাবিগুলো নিয়ে সিন্দুকটা খোলার চেষ্টা করছিল তখন সে তার মোবাইলটা টেবিলের উপর রেখেছিল। সেই সুযোগেই রিয়ান মোবাইলটা হাতে নিয়ে লোকেশনটা ইন্সপেক্টর রজারকে শেয়ার করে দেয়। কি রিয়ান, ঠিক বলছি তো? মাইকের প্রশ্নের উত্তরে রিয়ান আর কিছু বলতে না পেরে চেয়ারে ধপ করে বসে পড়ল। এমন সময় তাদের সবার মোবাইলে তাদের পরিচিত সেই রিংটোন আবার বেজে উঠল। হাই ক্যাপ্টেন, ইটস মাইক, উই অল আর হিয়ার। আমি জানি সবাই একসঙ্গেই আছো, আর এও জানি যে মাইক এতক্ষণে তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে কালকের ঘটনার মূলে অ্যালেক্স নয়। দ্য লোকেশন ওয়াজ শেয়ার্ড বাই রিয়ান, তাই ওর অন্তিম পরিণতি তোমাদের দ্বারাই হবে। তবে তার আগে রিয়ানের সঙ্গে আমার নিজস্ব কিছু কথা রয়েছে, এবং আমি চাই সেই কনভারসেশনে তোমরাও সবাই প্রেজেন্ট থাকো, কারণ আমি চাই না এই একই ভুল তোমরাও কেউ রিপিট করো ইন ফিউচার। তাই যা হবে তোমাদের সামনেই হবে। ওয়েল রিয়ান, নাও উড ইউ প্লিজ টেল আস, এমন একটা জঘন্য সিদ্ধান্ত তুমি কেন নিলে? ক্যাপ্টেন প্রশ্ন করলেও রিয়ান কোনো উত্তর দিল না। রিয়ান, আই ডোন্ট হ্যাভ অল ডে ফর দিস, উই আর ওয়েটিং ফর ইউর রেসপন্স। রিয়ানের মুখ থেকে এবার একটা নাম বেরিয়ে এলো, এমিলি। হোয়াট? হু ইজ এমিলি? রিয়ানের মধ্যে এবার যেন আবেগের জোয়ার খেলে গেল। এমিলি এক সরল সাদাসিধে মেয়ে, ফুলের মতো তার নিষ্পাপ মন। সে কোনো দিন জানতে চায়নি যে আমি কিভাবে টাকা উপার্জন করি, আর যখন আমি তাকে আমার সত্যিটা জানালাম একবারের জন্য সে নিজেকে পিছপা করেনি। সে আমাকে বলেছিল আমি ঠিক হই বা ভুল হই সে সবসময় আমার সঙ্গে থাকবে। এই গোটা পৃথিবীতে আমি একা ছিলাম। এমিলি আসার পর আমি বাঁচার নতুন উদ্দেশ্য খুঁজে পাই, আমি নতুন আনন্দ খুঁজে পাই, এই জীবনে আবারও একবার মূল স্রোতে ফেরার সুযোগ খুঁজে পাই। হ্যাঁ, সেই জন্য আমি ঠিক করি এই কাজ আমি ছেড়ে দেবো। সেই দিনটা আমার এখনো মনে পড়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে। রিয়ান, তুমি সত্যি বলছো? তুমি তুমি আমার জন্য সবকিছু ছেড়ে দেবে? হ্যাঁ এমিলি, আমি ঠিক করেছি আমি সমস্ত কাজ ছেড়ে দেবো। আমি তোমাকে পেয়েছি, আমার আর জীবনে কিচ্ছু প্রয়োজন নেই। ওহ রিয়ান, তুমি জানো না আজ আমার কত আনন্দের দিন। আজ বাড়িতে গিয়েই আমি ড্যাডকে তোমার কথা বলবো। দোহাই তোমার এমিলি, আজই কিছু বলতে যেও না। কেন? আজ বললে কি এমন ক্ষতিটা হবে শুনি? আরে বাবা, আজকে রাতেই এই লাইনে আমার শেষ এক্সিকিউশন। আজকে রাতটা কোনোভাবে কাটতে দাও, কাল সকালে আমি নিজেই তোমাদের বাড়িতে গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলে আসবো। আজকে রাতটুকু সময় আমাকে অন্তত দাও প্লিজ। বেশ, তবে তাই হোক। রিয়ান, সব ঠিক হয়ে যাবে না? আমার আমার ভীষণ ভয় হচ্ছে। কিসের ভয় পাচ্ছ এমিলি? আমি তো আছি। ঈশ্বর সবাইকে একটা সুযোগ দেন, দেখবে সব ভালো হয়ে যাবে। আজ আমি আসি, কাল দেখা হবে এমিলি। বিদায় রিয়ান, অপেক্ষায় রইলাম। এটাই ছিল আমাদের শেষ দেখা। এরপর আমি আর আমার এমিলিকে কোনো দিন দেখতে পাইনি। কেন জানো? ওই দিনটাই ছিল এমিলির জীবনের শেষ দিন। ওই দিন রাতেই ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জানো মাইক ওকে কে মেরেছিল? তুমি। মাইক এবার ভীষণভাবে চমকে উঠল। আমি তো কোনোদিন এমিলিকে দেখিও নি, আমি কি করে ওকে মারবো?
হ্যাঁ হ্যাঁ, তুমি। আজ থেকে 1 বছর আগে ওই দিনেই আমাদের ডক্টর স্মিথের বাড়িতে এক্সিকিউশন ছিল। আমি আর অ্যালেক্স সেদিনকে বাইরে পাহারা দিচ্ছিলাম। তুমি আর জ্যাক সেদিনকে সিন্দুক থেকে টাকা বার করতে গেছিলে। ওই সময় এমলি তোমাদেরকে দেখতে পায় এবং তোমাদেরকে বাধা দেয়। তখন তুমি এমলিকে গুলি করে মেরেছিলে। পরদিন সকালে আমি জানতে পারি আমার এমিলি আর নেই। আমার বেঁচে থাকার শেষ কারণটুকু পৃথিবী থেকে চলে গেছে। সেই দিন থেকে আমি মনে মনে ঠিক করি এই নারকীয় খেলা একদিন আমাকে বন্ধ করতেই হবে। আর সেই জন্যই আমি পুলিশকে আমাদের লোকেশন শেয়ার করেছিলাম। কাল যদি আমরা ধরা পড়ে যেতাম তাহলে আগামী দিনে হয়তো এমিলির মতো আর কোনো নিষ্পাপ প্রাণকে মারা যেতে হতো না। ওর বলা শেষ লাইনটা এখনো আমার কানে বাজে। রিয়ান, সব ঠিক হয়ে যাবে না? হ্যাঁ এমিলি, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। তবে জানো মাইক, এমিলির মৃত্যুর জন্য একা তুমি দায়ী নও। ওর মৃত্যুর জন্য সবচেয়ে বড় দায়ী হলাম আমি। জ্যাক, একটু আগে যেন অ্যালেক্সকে তুমি কি বলছিলে? একটা কালসাপকে বাঁচিয়ে রাখতে নেই, তাই না? ঠিক বলছিলে তুমি। রিয়ান ওয়েট! মাইক রিয়ানকে বাধা দিতে গেছিল বটে, তবে তার আগেই সে তার কাজ করে ফেলেছে। বাইরের বৃষ্টি এতক্ষণে থেমে গেছে, কিন্তু ততক্ষণে ঘরের ভেতর কারো চোখের জলই যেন আর বাদ মানছে না। রিয়ান না হয় ততক্ষণে এমিলির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু যে পাপ তারা একসঙ্গে করেছে তা চাইলেও তারা কোনোদিন মুছে ফেলতে পারবে না। ঈশ্বর সবাইকে একটা সুযোগ দিলেও আগে থেকে লেগে থাকা হাতের কালি 1000 বার জল দিয়ে ধুলেও পরিষ্কার হয় না। তাই এই সমাজে রিয়ানরা 1000 চেষ্টা করেও আর কোনোদিন তাদের এমিলিদের কাছে ফেরত যেতে পারে না। শুনছিলেন দ্য 4 মেন। দেখা হবে পরের গল্পে।